জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের, থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রীকে ভাপাড়ে ফেলেছে শেখ হাসিনা, মার্চেই হবে অগ্নিপরীক্ষা, থাকছে প্রতিবেদনে। পুলিশ হত্যার বিচারে আতঙ্কিত জুলাই যোদ্ধারা, বিপদ বাড়ছে ইউনূস উপদেষ্টাদের, থাকছে প্রতিবেদনে। ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ডামি বিক্ষোভ, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের নেতার গোডাউন থেকে টিসিবির 1444 লিটার তেল উদ্ধার, থাকছে প্রতিবেদনে। তালা ভেঙে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের। দেশে নয়া সরকার ক্ষমতায় আসতেই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত 18 মাসে একাধিকবার তাকে রাষ্ট্রপতির পদ থেকে হটানোর চেষ্টা করেছেন পূর্ববর্তী অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আমি 3 সেনাপ্রধানের কাছ থেকে বিপুল সাহায্য পেয়েছি। বিভিন্ন সময়ে এই সাহায্য আমার নৈতিক শক্তিকে অটুট রেখেছে। তারা আমায় একটাই কথা বলেছিলেন, আপনি সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার। আপনি পরাজিত হওয়ার অর্থ পুরো সেনাবাহিনীর হার। আমরা যে কোনোভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াব। আর সব শেষে তারা সেটাই করে দেখিয়েছেন। ইউনূসের শাসনকালে সংবিধান লঙ্ঘনের বহু চেষ্টা হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন দিক দিয়ে আমাকে হটানোর জন্য নিশানা করা হয়েছিল, কিন্তু কোনো অবস্থাতেই আমি ভেঙে পড়িনি। সংবিধান বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতি অপসারণ হলে সংবিধান লঙ্ঘন করা হবে এবং সামরিক বাহিনীর শৃঙ্খল, আমলাতন্ত্র এবং বিচার বিভাগে এর প্রভূত প্রভাব পড়বে। গত 17 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান। দেশে 18 মাস ধরে চলা অন্তর্বর্তী প্রশাসনের অবসান হয়, ভেঙে যায় সংসদ। রাষ্ট্রপতি জানান, তিনি স্পষ্টতই বলতে পারেন যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান ক্ষমতাসীন বিএনপির শীর্ষ নেতৃত্ব তার পাশে দাঁড়িয়েছেন এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। শাহাবুদ্দিন জানান, সেই সময়ে রাতারাতি তার বাসভবন বঙ্গভবনের সামনের রাস্তায় উন্মত্ত জনতা জড়ো হয়েছিল। তাকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তখন সেনাবাহিনী রাষ্ট্রপতির বাসভবনের চারপাশে জোরদার নজরদারি চালিয়েছিল। তার প্রশ্ন, 2024 সালের 22 অক্টোবর বঙ্গভবন অবরুদ্ধ করা হয়েছিল। এই দল, সেই দল, মঞ্চ, রাতারাতি এত প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। এরা একই ধরনের মানুষ বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে কাজ করছিল। তারা এত টাকা কোথা থেকে পেল? রাষ্ট্রপতির কথায়, সেই রাতটি আমার জন্য দুঃস্বপ্নের মতো ছিল। সেনাবাহিনী খুব দৃঢ়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের অন্দরমহল থেকে অপসারণের আরেকটি প্রচেষ্টা করা হয়েছিল, যখন সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানরা সরাসরি ইউনূসকে বলেছিলেন তারা কোনো অসাংবিধানিক পদক্ষেপ নিতে দেবেন না। প্রধানমন্ত্রীকে ফাঁপড়ে ফেলেছে শেখ হাসিনা, মার্চেই হবে অগ্নিপরীক্ষা। বাংলাদেশের ক্ষমতায় বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন করেছে তারেক রহমান। জয়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আলাপচারিতাকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেখুন, সবকিছুরই কিছু দিক রয়েছে, আর রাজনীতিতে পরিবর্তন এমনি এমনি হয় না। কারোর সঙ্গে কারোর কথা বা দেখা করা বা ফোনালাপ এমনি এমনি হয় না। ইতিহাস বলছে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা, দেখা, সাক্ষাতের যথেষ্ট কারণ থাকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বিএনপির সঙ্গে তারেকের এত ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কিছু রিজন আছে। লন্ডন থেকে তারেক ফেরার পর, খালেদা জিয়ার মৃত্যুর পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। তারেকের সঙ্গে দেখা করলেও কিন্তু জয়শঙ্কর ইউনূসের সঙ্গে দেখা করেননি, জানিয়ে কম চর্চা হয়নি এপার বাংলা ওপার বাংলায়। অন্যদিকে তারেক শপথ নেওয়ার পর সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে বলেছিলেন, আমরা আমাদের বিদেশ নীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছি। এই নীতি তৈরি হবে বাংলাদেশ এবং বাংলাদেশিদের
স্বার্থের ওপর। সেখানে সর্বদাই বাংলাদেশ এবং দেশের নাগরিকদের স্বার্থ অগ্রাধিকার পাবে। হাসিনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুরোটাই আইনি ব্যবস্থার ওপর নির্ভর করবে, কারণ শেখ হাসিনা ভারতে রয়েছে। বাংলাদেশের গুঞ্জনে এখন প্রায় শোনা যাচ্ছে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন। বিরোধী দল হিসেবে জামাত না আওয়ামী লীগ থাকবে? একটা বিষয়, তারেক প্রধানমন্ত্রী হওয়ার পর তারেককে উদ্দেশ্য করে কোনো কটু কথাও বলেননি। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের একের পর অফিস কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। শুধু যে অফিস কার্যালয় খুলে দেওয়া হচ্ছে সেটার থেকেও বড় ব্যাপার, বিএনপির নেতারা পাশে দাঁড়িয়ে এই কাজগুলি করছে। আওয়ামী লীগের অনেক নেতারা যারা গত 18 মাসে বাড়ির বাইরে ছিলেন, ইউনূসের অত্যাচারের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে, তারা এখন ফিরে এসেছে। তারা বলছে, আমরা এই দিনটির জন্যই অপেক্ষা করছি। আবার শেখ হাসিনা ভারতে বসেই ভোটের আগে ভোটের পরে একের পর এক বক্তব্য দিচ্ছেন। ঠিক আর একদিন পর ফেব্রুয়ারি শেষ, তারপরই মার্চ। কেন বললাম হঠাৎ করে মার্চের কথা? মার্চ মানে আবেগ, মার্চ মানে ইতিহাস, মার্চ মানে আন্দোলন। কারণ মার্চ মাস বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার মাস বা গণজাগরণের মাস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। 25 মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে 26 মার্চ প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা হয়। এটি বাঙালি জাতির দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনা এবং জাতীয়তাবোধের প্রতীক। মঙ্গলবার শেখ হাসিনা ভার্চুয়ালি ওয়ার্কিং কমিটির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বঙ্গবন্ধুর মেয়ে বলেন, মানসিক প্রস্তুতি নিতে হবে, সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে ময়দানে। তিনি জোর গলায় দাবি করেছেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অনুমোদন করবে না। তারিখকে চাপে ফেলতে আওয়ামী লীগ 3টি তারিখ বেছে নিয়েছেন। তারিখগুলি হল 7, 17 এবং 26 মার্চ। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে থাকা 7, 17 এবং 26 মার্চের কারণে মার্চ মাসকে সেদেশে বলা হয়ে থাকে স্বাধীনতার মাস। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতাদের হাসিনা বলেছেন, ওই দিনগুলি সর্বশক্তি দিয়ে পালন করতে হবে। গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। শ্রদ্ধা নিবেদন করতে যেতে হবে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিক্ষেত্রে। তারেক ক্ষমতায় বসার পর হাসিনা হঠাৎ করে কেন বা 3 দিন বেছে নিলেন? কী বার্তা তিনি দিতে চাইছেন? হাসিনা মনে করেন, এই 3 দিনে যদি সকলে একত্রিত হয়ে মাঠে নামেন তাহলে বঙ্গবন্ধুর ইতিহাস ফিরে আসবে। মার্চ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল 17ই মার্চ। ওই দিন হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই দিনটি আওয়ামী লীগের অস্তিত্বের প্রতীক। শেখ হাসিনা চাইছেন, জাতির পিতার জন্মদিন পালন করার অধিকার সবার। এটি বর্তমান সরকারের বার্তা দিলেন নেত্রী। জাতীয় প্রতীককে নিষিদ্ধ করা যাবে না। 26শে মার্চ স্বাধীনতা দিবস। ওই দিন যদি আওয়ামী লীগ ময়দানে না থাকে তাহলে প্রশ্ন উঠবে, স্বাধীনতা দিবস কি দলীয়? হাসিনার বার্তা পরিষ্কার, এই দিনটি পালন করা নাগরিকের অধিকার। এই বার্তার মধ্যে দিয়ে নেত্রী চাপ দিয়েছেন প্রশাসনকে এবং সরকারকে। নেত্রী দেখতে চাইছেন নতুন সরকার তাদের উপর কতটা সহনশীল। দেখতে চায় নেত্রী যে বিএনপি তাদের মাঠে নামতে দেয় নাকি বাধা দেবে। যদি তারেকের সরকার বাধা দেয় তাহলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে, জাতীয় দিবস পালন করতে না দেওয়াল কি গণতন্ত্রের আচরণ? 26শে মার্চ স্বাধীনতা দিবস। এই দিনগুলিতে যদি কোনো সরকার বাধা দেয় তাহলে আন্তর্জাতিক মহলে নজর পড়লেও পড়তে পারে। নেত্রী বক্তব্যে স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা নিষিদ্ধ হতে পারি, দল নিষিদ্ধ হতে পারে, তবে ইতিহাস নয়। মানুষ ইতিহাসকে কোনোদিন ভুলতে পারবে না। কঠিন কথা বলেছেন শেখ হাসিনা। বলেন, জেলখানার কয়েদিরা, আপনারা স্বাধীনতা দিবস পালন করুন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহলে। এখন দেখার এই 3 দিন অর্থাৎ 7, 17 এবং 26 মার্চ কী হবে। আওয়ামী লীগের নেতার গোডাউন থেকে টিসিবির 1444 লিটার তেল উদ্ধার। জামালপুর পৌর শহরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে 1444 লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব। রোববার 1 মার্চ বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলায় র্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল উদ্ধার করা হয়। জানা যায়, গোপন খবর পেয়ে রোববার বিকালে পৌর শহরের বানেরহাটা বটতলার নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব। এ সময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির 722 বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। প্রতিটি বোতলে 2 লিটার করে ভোজ্য তেল হয়েছে। গোডাউনের মালিক মৃত মনসুর মিয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও স্বাধীনবাবু নামে দুজনকে আটক করেছে র্যাব। র্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকের প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক রয়েছে। আরও অনেক বোতল তেল বিক্রি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালা ভেঙে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন। পাবনার বেড়ায় গণঅভ্যুত্থানের পর তালাবদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে বেড়াবাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী বেড়াবাজারস্থ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন। তারা সেখানে শেখ মুজিবুর রহমান, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জয় বাংলা স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই সেখানে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিএনপির কর্মীরা সেখানে টাঙানো ব্যানারটি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। বেড়া মডেল থানার ওসি নিতাই সরকার জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তবে সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। এই ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে পুনরায় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ডামি বিক্ষোভ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ১ম মার্চ বিকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ হয়, যেখানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন। সমাবেশে হাজার হাজার ছাত্রজনতা ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন বলে দাবি করেছে জামায়াত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই বিক্ষোভকে লোক দেখানোর ডামি বলে আখ্যায়িত করছেন। তারা বলছেন, খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে জামায়াতের তৎপরতা সীমিত ছিল নয়াপল্টন এলাকায় ঘোরাঘুরিতে। বিশ্লেষকদের মতে, ভারতের বিরুদ্ধে কোনো দাবির জন্য দূতাবাস অভিমুখে রওনা হওয়ার মতো তৎপরতা এবার দেখা যায়নি, যা জামায়াতকে আমেরিকার আজ্ঞাবহ দল হিসেবে চিহ্নিত করছে। বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার সঙ্গে আতাত করেই জামায়াত আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ড. মোহাম্মদ ইউনূসের মাধ্যমে দেশে মবের রাজত্ব কায়েম করতে সহায়তা করেছে। ভোটের আগে গত ২৮ ফেব্রুয়ারি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকটি জামায়াতের বসুন্ধরা কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে দূতাবাসের পক্ষ থেকে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলম্যান, পাবলিক অ্যাফেয়ার্স অফিসার মনিকা সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন, রাষ্ট্র সংস্কার, বাণিজ্য, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং জামায়াতের পক্ষ থেকে এটিকে আন্তরিক ও রীতিপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। সার্বিকভাবে এই বিক্ষোভকে অনেকে আমেরিকার প্রভাবের ছায়ায় দেখছেন, যা জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বিতর্ক চলমান, যেখানে জামায়াতকে ডিপ স্টেটের অংশ হিসেবে অভিযুক্ত করা হচ্ছে।